ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক অস্ত্রের বড় একটি অংশ ব্যবহার করে ফেলেছে। ফলে দেশটির যুদ্ধাস্ত্রের মজুদে উল্লেখযোগ্য ঘাটতি তৈরি হয়েছে বলে বিভিন্ন বিশ্লেষণ ও গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র তাদের শক্তিশালী প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। আসাফুল ইসলাম আকিফ জানাচ্ছেন বিস্তারিত। ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্র তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের বড় অংশ ব্যবহার করে ফেলেছে। ফলে ভবিষ্যতে নতুন কোনো যুদ্ধে জড়ালে দেশটি স্বল্প মেয়াদে অস্ত্র সংকটে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। মজুদ ঘাটতি পূরণ করে সামরিক সরবরাহ আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সময় লাগতে পারে 3 থেকে 5 বছর। এই প্রেক্ষাপটে হামলার হুঙ্কার দিয়ে শেষ মুহূর্তে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর তিনি এ সিদ্ধান্ত নেন। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে, এই সংঘাতে যুক্তরাষ্ট্র তাদের প্রিসিশন স্ট্রাইক মিসাইলের অন্তত 45% ব্যবহার করেছে। শুধু তাই নয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত অত্যাধুনিক থার্ড ব্যবস্থার অর্ধেক এবং পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক ইন্টারসেপ্টরও ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এই পরিসংখ্যান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের গোপন নথির তথ্যের সঙ্গেও মিল রয়েছে বলে জানিয়েছে CSIS। যদিও চলতি বছরের শুরুতে ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে একাধিক চুক্তি করেছে পেন্টাগন, তবুও CSIS এর মতে উৎপাদন বাড়ালেই তাৎক্ষণিক সমাধান মিলবে না। পুরো ঘাটতি কাটিয়ে উঠতে সময় লাগবে কয়েক বছর। ফলে প্রশ্নটা থেকেই যাচ্ছে, যদি এই যুদ্ধবিরতি শেষ হয় তাহলে কি যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে সামরিক চাপে পড়ে যাবে? ক্ষেপণাস্ত্র মজুদ কমে যাওয়ার এই বাস্তবতা প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পুরোই উল্টো। তিনি দাবি করেছেন, ইরান প্রস্তাব না দেওয়া পর্যন্ত এবং আলোচনায় অগ্রগতি না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকবে। এর আগে অবশ্য তিনি বলেছিলেন, যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না। এমনকি ইরানে নতুন করে হামলার হুমকিও দিয়েছিলেন। এখন সেই অবস্থান থেকে সরে আসায় কূটনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠেছে, এটা কি কৌশল নাকি বাস্তবতা? আসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রে আরও খবর। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি PhD শিক্ষার্থী 1 সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। বিষয়টি নিয়ে পরিবার এবং প্রবাসী কমিউনিটির মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে। বিষয়টি তদন্ত করছে স্থানীয় পুলিশ। এখন পর্যন্ত কোনো অপরাধের প্রমাণ না মিললেও তাদের নিরাপদে ফিরে আসার প্রত্যাশা করছে প্রবাসী বাংলাদেশিরা। রিপোর্টে আরও জানাচ্ছেন সাদি মাহমুদ। যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জামিল লিমন এবং নাহিদা বৃষ্টি নামে 2 বাংলাদেশি শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। দুজনই PhD পর্যায়ে অধ্যয়নরত এবং দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। জামিল বিশ্ববিদ্যালয়টিতে ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে PhD করছেন। অন্যদিকে নাহিদা PhD করছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে। বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী জামিল ও নাহিদাকে সবশেষ 16 এপ্রিল টাম্পায় দেখা গিয়েছিল। বর্তমানে স্থানীয় পুলিশ এই 2 নিখোঁজ শিক্ষার্থীকে খুঁজে বের করতে কাজ করছে। প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত কোনো অপরাধমূলক ঘটনার স্পষ্ট আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে নিশ্চিত করা হয়েছে, যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষের হেফাজতেও নেই এই 2 শিক্ষার্থী। পরিবারের সদস্যরা দাবি করেছেন, নিয়মিত যোগাযোগ রাখতেন জামিল ও নাহিদা। হঠাৎ করে এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় তারা চিন্তায় রয়েছেন। দ্রুত তাদের সন্ধান পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন তারা। এদিকে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যেও বিষয়টি নিয়ে উৎকণ্ঠা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের খোঁজে বিভিন্ন প্রচারও চালানো হচ্ছে। তদন্ত চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী। সাদি মাহমুদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এখন আপনাদের নিয়ে যাচ্ছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। 2026 সালের জন্য নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটির নতুন টেকসই উন্নয়ন কর্মসূচি প্রকাশ করেছে। আগামী 5 বছরে সিটি হাউজিং অথরিটি বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে রয়েছে 20,000 অ্যাপার্টমেন্টে পুরনো জীবাশ্ম জ্বালানি নির্ভর হিটিং ব্যবস্থা পরিবর্তন করে আধুনিক ও পরিবেশ বান্ধব হিটিং ও কুলিং সিস্টেম স্থাপন। 10,000 অ্যাপার্টমেন্টে ইন্ডাকশন স্টোভ এবং পার্কিং লটে 150টি পাবলিক ইলেকট্রিক ভেহিকল চার্জিং স্টেশন যুক্ত করা হবে।
শহর কর্তৃপক্ষ সৌরশক্তি ব্যবহার করে ছাড় সুবিধাও বাড়াচ্ছে। কর্মসূচির মাধ্যমে সাশ্রয়ী আবাসনে কার্বন নিঃসরণ কমাতে $1.46 মিলিয়ন বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে। এই উদ্যোগে নিউ ইয়র্ক সিটিকে আরও পরিবেশ বান্ধব এবং টেকসই শহরে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সিটি মেয়র জোহরান মামদানি। Of New York City's third ever NYCHA sustainability agenda, which sets our city on a path to tackle the climate crisis at the scale needed. নিউ ইয়র্কে বাংলা নববর্ষকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নিউ ইয়র্ক স্টেট লেজিসলেচার বা আইনসভা গভর্নর ক্যাথি হুচুলকে 14 এপ্রিল বাংলা নববর্ষ দিবস হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছে। প্রস্তাবনায় বলা হয়েছে, বাংলা নববর্ষ একটি ধর্মনিরপেক্ষ উৎসব যা বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ আনন্দের সঙ্গে উদযাপন করে। এর শেকড় মুঘল আমলে কৃষি নির্ভর অর্থনীতির সঙ্গে জড়িত এবং এটি বাংলা সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বের বিভিন্ন দেশ যেমন ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও কম্বোডিয়াতেও একই সময়ে নববর্ষ উদযাপিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত হয়েছে। প্রস্তাবনা আরও উল্লেখ করা হয়, 1971 সালে স্বাধীনতার পর বিপুল সংখ্যক বাংলাদেশি যুক্তরাষ্ট্রে বিশেষ করে নিউ ইয়র্কে বসবাস শুরু করে। কুইন্স এবং টাইম স্কোয়ারে জাঁকজমকভাবে বাংলা নববর্ষ উদযাপন হয়ে আসছে বহু বছর ধরে। এই প্রস্তাব গৃহীত হলে বাংলা নববর্ষ নিউ ইয়র্কে আনুষ্ঠানিক স্বীকৃতি পাবে বলে আশা করা হচ্ছে। টেক ভ্যালি নামে পরিচিত নিউ ইয়র্কের ক্যাপিটাল রিজনে অনুষ্ঠিত হয়েছে প্রথম রোবোটিক্স কম্পিটিশন। শ্বাসরুদ্ধকর ওই প্রতিযোগিতাকে বলা হচ্ছে আলটিমেট স্পোর্টস ফর মাইন্ড বা মনের চূড়ান্ত খেলা। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের আলবেনি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আদিত্য শাহিন। আলবানির এমভিপি অ্যারেনায় গ্যালারি ভর্তি দর্শক। আন্তর্জাতিক ক্রিকেট বা সকারের মতোই শ্বাসরুদ্ধকর পরিবেশ। খেলার মাঠে দম ফেলার ফুরসত নেই কারো। সবচেয়ে ব্যস্ত যারা, তারা কেউই মানুষ নয়, রোবট। এই রোবোটিক্স কম্পিটিশন শুধু পাল্লা নয়, মেধা, উদ্ভাবন আর দলগত দক্ষতার এক অনন্য মঞ্চ। Our robot is named Toothless, and we are Mineola Wild Reds, Team 6806. And balls can come in through here, through our feeder system, and out of our shooter. Its name is Nocturus. Our special thing about it is our intake is actually a slap down and a 4-bar linkage hybrid, so that we're able to have robustness and keep the space in when we have it retracted. Our robot, the design of it is we just wanted to mount the kitbot shooter onto a chassis with smoke modules. সীমিত সময়, সীমিত সম্পদ আর কঠোর নিয়মের মধ্য থেকে আমেরিকার নিউ ইয়র্ক ক্যাপিটাল রিজিয়নের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা গড়ে তুলেছে এক একটি পূর্ণাঙ্গ দল। শুধু রোবট তৈরি নয়, তাদের করতে হয় অর্থ সংগ্রহ, নিজেদের দলের ব্র্যান্ড তৈরি, পরিকল্পনা গ্রহণ আর দেখাতে হয় সমন্বিতভাবে কাজ করার দক্ষতা। যে কোনো ক্রীড়ার আয়োজনের চেয়ে, যে কোনো খেলাধুলার আয়োজনের চেয়েও অনেক বেশি জাঁকজমকপূর্ণ। এখানে হাজার হাজার দৃষ্টি রয়েছে, এখানে গোটা আমেরিকার দৃষ্টি রয়েছে এই রোবট কম্পিটিশনের দিকে। এরপর আসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, শিল্পমানের রোবট ডিজাইন, নির্মাণ আর প্রোগ্রামিং। সেই রোবটগুলোকেই নামাতে হয় দ্রুতগতির ক্রীড়া প্রতিযোগিতায়, যেখানে প্রতিটি মুহূর্তে প্রয়োজন নিখুঁত কৌশল, দ্রুত সিদ্ধান্ত আর সঠিক পরিচালনা। এখান থেকে বেছে নেওয়া হয় সেরা দলগুলো, যারা পরবর্তীতে অংশ নেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে। This competition is really amazing and it's fun with a lot of high school students. They come together, a lot of people enjoy it, and we make a lot of networks and we communicate with a lot of other teams, make alliances and battle. It's really friendly and fun. বিশেষজ্ঞদের মতে এটি একটি জীবন পাল্টে দেওয়া আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষার্থীরা নিজেদের সম্ভাবনা আবিষ্কার করে, সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করে এবং বাণিজ্যিক আত্মবিশ্বাস গড়ে তোলে। আদিত্য শাহিন, চ্যানেল আই, আলবানি, নিউ ইয়র্ক। প্রিয় দর্শক, এবারে দৃষ্টি দেব যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। বাংলাদেশের দক্ষ জনশক্তি এবং রাজনৈতিক স্থিতিশীলতার কথা উল্লেখ করে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশি বিনিয়োগের জন্য সবচেয়ে সঠিক গন্তব্য বলে মনে করেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে ইউএস বাংলাদেশ অ্যাডভোকেসি কাউন্সিল আয়োজিত বাংলাদেশের উন্নয়ন, অগ্রাধিকার, সুযোগ ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে বক্তারা এই কথা বলেন। প্রিয় দর্শক, ওয়াশিংটন ডিসি থেকে আরও জানাচ্ছেন স্যাম রিয়া। ইউএস বাংলাদেশ অ্যাডভোকেসি কাউন্সিলের চেয়ারম্যান
কবি ও লেখক শামসুদ্দিন মাহমুদের সভাপতিত্বে এবং হাসান চৌধুরীর সঞ্চালনায় সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক নীতি বিশ্লেষক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর আমির মোহাম্মদ নসরুল্লাহ। ভার্জিনিয়া স্টেট সিনেটর সাদ্দাম আজলান সেলিম বাংলাদেশের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেন। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফেডারেশন অব ইউএসের সভাপতি রায়হানুল ইসলাম চৌধুরী, কপিন স্টেট ইউনিভার্সিটির ন্যানো টেকনোলজি সেন্টারের পরিচালক প্রফেসর ডক্টর জামাল উদ্দিন, জন হপকিন্স মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর আহমেদ নেওয়াজ খান সেলাল, ডক্টর নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুরুল হক সহ দেশি বিদেশি বিশিষ্টজনেরা সেমিনারে বক্তব্য রাখেন। এবং একটা নাও পলিটিক্যাল স্টাবিলিটি বিরাজমান, সব থেকে বড় কথা এই অবস্থায় কিভাবে বিদেশ থেকে ইনভেস্টমেন্ট বাড়ানো যায়, বাংলাদেশের ডেভেলপমেন্টে বিদেশিরা কিভাবে সহযোগিতা করতে পারে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। We discussed how we can create relationships between the United States and Bangladesh, and of course, how can we serve you better. So এই নতুন সরকারের আসলে কিছু নির্দেশনামূলক কথাবার্তা দরকার, স্পেশালি যারা ডায়াসপোরা আপনারা এখানে আছেন তাদের পক্ষ থেকে। অনুষ্ঠানের শেষে ঐতিহ্যবাহী পান্তা ইলিশ দিয়ে বৈশাখী উদযাপন করা হয়, যা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। আজ ইউএস বাংলাদেশ অ্যাডভোকেসি কাউন্সিলের পক্ষ থেকে একটি ডায়ালগ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটিতে দেশি বিদেশি বিভিন্ন বক্তারা বাংলাদেশের সম্ভাবনা বিনিয়োগ নিয়ে আলোচনা করেছেন। ওয়াশিংটন ডিসি থেকে স্যামরিয়া, চ্যানেল আই। আগামী 30শে মে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়রের অভিষেক গালা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে হার্ড রক ক্যাসিনোর ক্যাফেতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মেয়র মার্টি স্মল সিনিয়র জানান, অভিষেক গালার এই অনুষ্ঠানে আয় যাবে বিভিন্ন স্থানীয় অলাভজনক সংস্থার তহবিলে। এসব সংস্থা মূলত যুব সমাজ, প্রবীণ নাগরিক, বহুজাতিক সাংস্কৃতিক কার্যক্রম এবং শিল্পকলার সঙ্গে যুক্ত। এবারে অভিষেক গালা অনুষ্ঠানের আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে $7.5 লাখ। সংবাদ সম্মেলনে মেয়র মার্টি স্মল সিনিয়র স্থানীয় অলাভজনক সংস্থার নাম প্রকাশ করেন। অভিষেক গালা থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ বাংলাদেশ কমিউনিটির জন্য বরাদ্দ রাখায় কমিউনিটির নেতারা মেয়রকে ধন্যবাদ জানান।